আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা শুরু করব। তো পদার্থের অবস্থা এই জিনিসটা বলতে আমরা কি বুঝাই? আমরা সাধারণত পদার্থের তিনটা অবস্থার সাথে পরিচিত। এটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়, তাই না? পদার্থের আরও একটা অবস্থা আছে যেটাকে আমরা প্লাজমা নামেও পরিচিত। ঠিক আছে, পদার্থের এটা আরেকটা অবস্থা প্লাজমা। এটা অনেক হায়ার টেম্পারেচারে এটা পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের পদার্থের অবস্থা। কঠিন অবস্থায় কি থাকে? পদার্থসমূহ, পদার্থের মধ্যে যে অণু বা পরমাণুসমূহ একদম কনজেস্টেড অবস্থায় থাকে, মানে একদম লাগালাগি, প্রায় কাছাকাছি অবস্থায় থাকে। ঠিক আছে, এদের মধ্যে আন্তঃআণবিক যে দূরত্ব এটা খুবই কম থাকে। কিন্তু তরলের ক্ষেত্রে কি থাকে? তরলের ক্ষেত্রে তোমার একটা পরমাণুর থেকে আরেকটা পরমাণুর মোটামুটি একটা ডিস্টেন্স থাকে, দূরত্ব থাকে। বুঝা গেছে? আর এই প্রত্যেকটা অবস্থায় কিন্তু তারা কিন্তু কম্পমান, মানে পদার্থের কঠিন অবস্থায় কিন্তু পদার্থের অণুগুলো কিন্তু কনস্ট্যান্ট এরকম কাঁপাকাঁপি করতেছে, এরকম কাঁপতেছে। তো তরলের মধ্যে আন্তঃআণবিক দূরত্বগুলো আরেকটু কম থাকে, আরেকটু বেশি থাকে। গ্যাসের মধ্যে বা বায়বীয় পদার্থের মধ্যে পদার্থের অণুসমূহের মধ্যকার দূরত্ব অনেক বেশি থাকে, মানে এরকম অনেক দূরে দূরে থাকে পদার্থের অণুসমূহ। বুঝতে পারছো? এই তো এই যে তিনটা অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়, এদের মধ্যে এই তরল এবং বায়বীয় এই দুইটাকে বলা হয় আমাদের প্রবাহী প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থ কেন বলা হয় বলো তো? কারণ এই পদার্থগুলো আমার প্রবাহিত হতে পারে। কি হতে পারে? প্রবাহিত হতে পারে, তাই এদেরকে প্রবাহী বলা হয়। সিম্পল। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা সামনে আরও দেখব যে স্থিতিস্থাপকতা জিনিসটা কি। স্থিতিস্থাপকতা এটা একটা পদার্থের বিশেষ ধর্ম। বুঝা গেছে? এটা আমার কঠিন, তরল, বায়বীয় তিনটাতেই আমি মোটামুটি স্থিতিস্থাপকতা দেখতে পাবো। ওকে, তাহলে প্রথম যে টপিক আমাদের এই চ্যাপ্টারে সেটা হচ্ছে চাপ। এই তো পদার্থের চ্যাপ্টারের নাম কি? পদার্থের অবস্থা ও চাপ। তো আমরা পদার্থের অবস্থা ও চাপ মানে কঠিন, তরল, বায়বীয় নিয়ে আলোচনা করব, আবার চাপ নিয়েও আলোচনা করব। তোমরা এতদিনে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ে কাজ জিনিসটা সম্পর্কে জেনে আসছো, ক্ষমতা সম্পর্কে জেনে আসছো, শক্তি সম্পর্কে জেনে আসছো। আবার এর আগের চ্যাপ্টারগুলোতে তুমি গতি, বল এগুলো নিয়ে জেনে আসছো। ঠিক আছে, এখন আমরা একটা নতুন ধরনের রাশি সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আমাদের চাপ। চাপ এটাকে ইংলিশে বলা হয় প্রেশার। ইংলিশে বলা হয় প্রেশার। ঠিক আছে, এটাকে প্রকাশ করা হয় আমাদের পি দিয়ে। কী দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে। ওই প্রেশারের পি, ওটা দিয়ে প্রকাশ করা হয়। তো এটার সংজ্ঞা কি? এটার সংজ্ঞা হচ্ছে, আমি যদি এই সাইডে লিখি, একক ক্ষেত্রফলে প্রযুক্ত একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই কি বলে? চাপ বলে। মানে আমার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে, এটা কিন্তু শব্দটা মাথায় রাখতে হবে, লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে তাকে আমরা কি বলবো? চাপ বলবো। তার মানে আমার চাপ হবে কি? পি ইকুয়ালস টু একক ক্ষেত্রফল বলছি যেহেতু, উপরে হবে বল, নিচে হবে ক্ষেত্রফল। তার মানে আমরা বলকে ক্ষেত্রফলকে দিয়ে ভাগ করলে আমরা চাপ পেয়ে যাব। বলের একক কি? নিউটন। চাপের ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার, তাই না? তাহলে চাপের একক কী হয়ে যাচ্ছে? নিউটন পার মিটার ইনভার্স 2। এটাকে আমাদেরকে, এটার অন্য একটা নাম আছে, সেটা হয় প্যাসকেল, PA। এটাকে বলা হয় প্যাসকেল। চাপের এককে প্যাসকেলও বলা হয়। বুঝা গেছে? চাপের এককে প্যাসকেলও বলা হয়। এই দেখো এখানে লেখা আছে। আচ্ছা, তো চাপ কি? চাপ হচ্ছে আমরা একক ক্ষেত্রফলে প্রযুক্ত, লম্বভাবে প্রযুক্ত বলটাকে চাপ বলে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এখানে একটা তোমাকে এক্সাম্পল দেখাই, সেটা কী হবে? ধরো হ্যাঁ, এখানে ধরো আমাকে একটা এরকম একটা কাগজ দিল। ঠিক আছে, এটার এটার আমার দৈর্ঘ্য, এটা ধরো 2 মিটার। আবার এটার প্রস্থ, এটা আয়তাকার একটা কাগজ, এটার প্রস্থ ধরো 5 মিটার, বা এটার প্রস্থ বলতে পারি, প্রস্থ ধরো 1 মিটার। দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার। আমি করতেছি কি? আমি এই কাগজের টুকরার উপর বা এই
এই প্লেন শিটের উপর আমি উপর থেকে একটা বল প্রয়োগ করতেছি এভাবে লম্বভাবে, যেটা হচ্ছে 50 নিউটন। ঠিক আছে, এভাবে 50 নিউটন আমি বল উপর থেকে দিচ্ছি। তাহলে আমাকে বলা হচ্ছে এই পাতে, এই পাতের উপর বা পাতের উপর প্রযুক্ত চাপ কত, পাতের উপর প্রযুক্ত চাপ কত। তো সিম্পল, আমরা বলতে পারি কি, এখানে উপর থেকে বল প্রয়োগ করা হচ্ছে 50 নিউটন, তাহলে এফ ইকুয়ালস হচ্ছে আমাদের কত, 50। আর এই যে পাত, এই পাতের ক্ষেত্রফল কত, এই যে ক্ষেত্রফলটুকু এটা কত, এটা দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে আমার ক্ষেত্রফল এ ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে আমার ক্ষেত্রফল আসতেছে 2 মিটার স্কোয়ার। তাহলে আমার চাপ কত আসতেছে, আমরা জানি পি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু কত, তাহলে 50 নিউটন ডিভাইড বাই 2 মিটার স্কোয়ার। তাহলে 50 আর 2 কাটাকাটি গেলে আনসার আসে 25 নিউটন পার মিটার ইনভার্স 2। এটাকে আমরা বলতে পারি 25 প্যাসকেল, 25 প্যাসকেল বলতে পারি। তাহলে পি এর মান, চাপের মান আমরা পেয়ে গেছি 25 প্যাসকেল। ওকে, চাপের আমরা মান পেয়ে গেছি আমরা 25 প্যাসকেল। ওকে, তো এটা তো সহজ ছিল, সহজ ছিল বলে পারছো। আমি তোমাকে আরেকটা ম্যাথ দিই। ধরো আমাকে এরকম একটা দেওয়া হলো, ধরো সেম আগের মতোই, এটা হচ্ছে একটা পাত। এই পাতে দৈর্ঘ্য ধরো 30 মিটার, 30 মিটার, আর প্রস্থ ধরো 5 মিটার। ঠিক আছে, 5 মিটার। আমি এই পাতে একটা বল দিচ্ছি এরকম করে 50 নিউটন, ওই সেম 50 নিউটন বল দিচ্ছি। এখন আমি আর এটাকে সোজাসুজি লম্বভাবে দিচ্ছি না, আমি এটাকে এভাবে একটু বাঁকা করে দিচ্ছি, বাঁকা করে দিচ্ছি, যেটা এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে দিচ্ছি। ঠিক আছে, 30 ডিগ্রি কোণ করে আমরা এরকম বাঁকা করে দিচ্ছি। তাহলে এখন কি হবে, তো আমরা আশা করি বিগত চ্যাপ্টারগুলোতে কীভাবে বলকে ভাঙতে হয় এটা আমরা শিখে আসছি। যেমন ধরো আমাকে একটা বল দেওয়া হয়েছে এরকম, এরকম করে দেওয়া হয়েছে। তো এটা যদি হয় 50 নিউটন, এটা যদি হয় এই কোণের সাথে, যদি এটা যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা জানি এই বলকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা অংশে ভাগ করতে পারবো। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এইদিকে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। ঠিক আছে না? তাহলে এক্স অক্ষ বরাবর যদি ভাঙি তাহলে কি হবে, 50 cos 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর যদি ভাঙি 50 sin 30 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে আমি যদি এই 50 নিউটনটা দেখো, এটা কিন্তু ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আসছে, 30 ডিগ্রি কোণ করে আসছে। আমি কিন্তু ধরে নিয়েছি তুমি আগে থেকেই বলকে কিভাবে এভাবে ভাঙতে হয় এটা জানো। ঠিক আছে, যদি না জেনে থাকো তাহলে এটা শিখে তারপরে বুঝতে পারবা। তাহলে বলকে, যেমন ধরো আমি যদি আরও একটু এক্সাম্পল দিই, ধরো আমাকে এখানে একটা বল দিল এরকম, তুমি ধরো আমি ধরে নিলাম তুমি জানো না একটা বলকে কেমনে ভাঙতে হয়। ধরো এখানে আমি বললাম, ধরো আমার একটা বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপর তুমি এরকম করে একটা বল দিচ্ছ 10 নিউটন। ঠিক আছে, কার সাথে কোণ করে, এই ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে কোণ করছো কত, 30 ডিগ্রি কোণ করে একটা বল দিলা। তাহলে তুমি এই 10 নিউটনকে ভেঙে ফেলতে পারবা কীভাবে, এই 10 নিউটনকে তুমি যদি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা আমাদের কি, ওয়াই অক্ষ। তুমি যদি এই 10 নিউটনকে এক্স অক্ষের দিকে ভেঙে ফেলো তাহলে তুমি পাবা এক্স অক্ষের দিকে 10 cos 30 ডিগ্রি। ঠিক আছে, 10 cos 30 ডিগ্রি। এটা কীভাবে মনে রাখবো, যার সাথে কোণ তার সাথে cos, তার সাথে cos। ঠিক আছে, এরকম লিখব, এটা মনে রাখবো আমরা, যার সাথে কোণ তার সাথে cos। তো এটা যদি 10 নিউটন হয় তাহলে এটা কত হবে, 10 cos 30 হবে। তাহলে একটা হচ্ছে এক্স অক্ষর দিকে আর একটা যাবে ঠিক ওয়াই অক্ষের দিকে, এটা হবে 10 sin 30 ডিগ্রি নিউটন। আনসার হবে কি, নিউটন। তাহলে আমি যদি এই 10 নিউটনকে, যেহেতু আমি ভেঙে ফেলছি, তাহলে এই 10 নিউটনকে আর লেখার দরকার আছে, লেখার কিন্তু দরকার নেই। তাহলে আমি 10 নিউটনটাকে করে দিই, মুছে দিই, এই মুছে দিলাম। তাহলে দেখো আমি কিন্তু 10 নিউটনকে ভেঙে দুইটা বলে রূপান্তর করছি, একটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর কাজ করতেছে এটা, আর একটা আমার ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে এটা। বোঝা গেছে? এভাবে আমরা যে কোনো বলকে সমান দুইটা অংশে ভাগ করতে পারি। তো একইভাবে এটা ক্ষেত্রে দেখো,
এটাকেও যখন 50 নিউটন, এটাকে আমরা এই দেখো এটা কার সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ। তাহলে আমি যখন এক্স অক্ষের দিকে ভাঙলাম তাকে দিলাম কি 50 cos 30, আর যখন ওয়াই অক্ষের দিকে ভাঙলাম তখন এটাকে দিলাম কত 50 sin 30। তার মানে এই 50 নিউটনকে যদি তুমি ভাঙো এক্স অক্ষের দিকে পাবো কত, এক্স অক্ষের দিকে পাবো 50 cos 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষের দিকে পাবো কত, ওয়াই অক্ষের দিকে পাবো 50 sin 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার এখন প্রশ্ন হলো এই আমি তো এখন 50 নিউটনটাকে ভেঙে ফেললাম, 50 নিউটনটাকে ভেঙে ফেললাম, এই 50 নিউটনটাকে ভেঙে ফেললাম, শেষ। মানে এটাকে ভেঙে আমরা কি করছি, এই দুটো অংশে বিভক্ত করছি। তাহলে এখন প্রশ্ন হলো আমার আমার তো এখানে নির্ণয় করতে হবে চাপ কত। আমাকে প্রশ্ন হচ্ছে চাপ কত, পি ইকুয়ালস টু এফ বাই এ আমরা জানি, কিন্তু এখানে এফ কোনটা বসাবো, এই 50 cos sin 30 নাকি এই 50 cos 30, কোনটা বসাবো? ভালো মতো মনে করে দেখো, সংজ্ঞার মধ্যে আমরা বলছিলাম যে চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। তার মানে আমার বলের ওই অংশটা নিতে হবে যেটা আমার লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে এখানে লম্বভাবে কোনটা প্রযুক্ত হচ্ছে, এই 50 sin 30টা। তাহলে আমার এই এফ এর জায়গায় হবে 50 sin 30 ডিগ্রি, আর এর জায়গায় ক্ষেত্রফল হবে কি, ক্ষেত্রফল তো সেম, এটা 30 মিটার দৈর্ঘ্য, আর এর প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 30 গুণ 5। তাহলে আমার আনসার আসছে পি ইকুয়ালস আসছে 50 sin 30 ডিভাইড বাই 3 5 15, 150 নিউটন মিটার ইনভার্স 2, 50 এটা 3, তাহলে আনসার আসলো আমার উপরে sin 30 এর মান কত, হাফ। আমার আনসার আসছে 0.1667 নিউটন পার মিটার ইনভার্স 2, অথবা এটাকে আমরা লিখতে পারি 0.1667 প্যাসকেল। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, সো এটাই হচ্ছে একটু ভিন্নধর্মী ম্যাথ। তোমাদের যদি এটা কঠিন লাগে সমস্যা নেই, তোমরা আগে বল অধ্যায়ে কীভাবে একটা বলকে ভাঙতে হয় এটা শিখে আসবে, তাহলে তুমি এই জিনিসটা খুব ইজিলি ধরতে পারবে। না হয় বেসিক সংজ্ঞায় যদি থাকো এই ধরনের ম্যাথ, তাহলে তো বুঝতেই পারতো সেটা তো আমার দেওয়াই আছে হচ্ছে লম্বভাবে, সো আর চিন্তা করার কিছু নেই। কিন্তু যদি এরকম কখনো বল দিয়ে দেয় তখন আমার এটা করতে হবে, ভাঙতে হবে, এই জন্য আমি ম্যাথটা দেখালাম। ঠিক আছে, আচ্ছা এরপর চাপ তো আমাদের গেল। চাপের একটা জিনিস দেখো, আমরা জানি পি ইকুয়ালস টু কি, এফ বাই এ। তাহলে আমরা কি লিখতে পারি এফ ইকুয়ালস টু পি ইন্টু এ, এফ ইকুয়ালস টু পি ইন্টু এ। আচ্ছা আমরা আশা করি স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে জানি, তাই না? এখন আমাকে বলো এই চাপটা কি? চাপ হচ্ছে আমার একটা স্কেলার রাশি, চাপ হচ্ছে কি একটা স্কেলার রাশি। তাহলে একটা জিনিস দেখো, এখানে বল জিনিসটা কি, আমি যদি লিখি এফ ইকুয়ালস টু পি ইন্টু এ, এটা লেখা যায় না? তার মানে চাপকে যদি তুমি ক্ষেত্রফল দিয়ে গুণ করো তুমি প্রযুক্ত বল এফ পেয়ে যাবে। এফ হচ্ছে একটা ভেক্টর রাশি, এই চাপটা হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা জানি একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি গুণ করলেই আরেকটা ভেক্টর রাশি আসা সম্ভব, এটা আমরা আগে থেকে জানি, যেহেতু আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানি। তাহলে এখানে আমাকে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা, যেহেতু ডান সাইডে একটা চাপটা স্কেলার রাশি আর বাম সাইডে একটা আছে ভেক্টর রাশি, তার মানে অবশ্যই এই এ কে বা এই ক্ষেত্রফলকে ভেক্টর রাশি হতে হবে। বুঝতে পারছো? একটা কিন্তু ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি, তার মানে ক্ষেত্রফল যেহেতু একটা ভেক্টর রাশি, তার একটা কি আছে, অবশ্যই দিক আছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। ক্ষেত্রফলের দিক কোন দিকে? ক্ষেত্রফলের দিক হচ্ছে আমার লম্ব বরাবর, ঠিক আছে। যেমন ধরো আমাকে এখানে একটা ক্ষেত্রফল দিল এরকম, তো এটা হচ্ছে এটা একটা সারফেস, তো এটা ক্ষেত্রফল কোন দিকে হয়, এইদিকে উপরের দিকে নয়তো নিচের দিকে, বুঝে গেছে? মানে আমার যখন ইচ্ছা, আমার যখন কাজে লাগে আমি তখন সেটা নিব। ঠিক আছে, এটা একটা সারফেস নিলাম, এই সারফেসের ক্ষেত্রফল কোন দিকে হবে, উপরের দিকে নয়তো নিচের দিকে, বুঝে গেছে? যেমন ধরো আমাকে একটা ধরো এরকম একটা পাথ দিল, তো এটা কয়টা অংশ, এই সাইডের ক্ষেত্রফল হবে কি, এটার দিক হবে উপরের দিকে, বাহিরের দিকে, আর ওই পাশে অপর পাশের ক্ষেত্রফল হবে কি, লম্বা হবে ওই সাইডে, বুঝা গেছে? ক্ষেত্রফলের দিক হচ্ছে এরকম। তো ক্ষেত্রফলের একটা কি ভেক্টর রাশি, তো এটা এখানে বলা হয়েছে ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে ধরা হয়, কারণ ভেক্টরের অবশ্যই এখানে কি এফ একটা ভেক্টর, পি হচ্ছে স্কেলার। যদি স্কেলারের সাথে আমার কিছু একটা গুণ করে একটা ভেক্টর আসতেছে, তার মানে অবশ্যই এটাকে এটা ভেক্টর হতে হবে। এটা এখানে বইয়ে বলা হয়েছে, এটা বইয়ের অংশ, একটু রিডিং করে দেখে নিব। ওকে, তো আমরা চাপ নিয়ে মোটামুটি আলোচনা করছি।
ঠিক আছে, চাপকে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলবো, চাপ বলবো। তো যেমন ধরো তোমার বই এখানে একটা সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, সেটা কি দেখো, বলা হয়েছে কি তোমার ধরা যাক তোমার ভর হচ্ছে 50 কেজি, তোমার ভর কত 50 কেজি, তোমার তো ভালো ওজন আছে, তো তোমার ভর হচ্ছে 50 কেজি, ঠিক আছে। তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। আচ্ছা, মানে এখানে দুইটা অংশ, ঠিক আছে। একটা হচ্ছে আমার শুয়ে থাকলে, প্রথমে আছে আমরা শুয়ে 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 চিন্তা করি। ধরো তুমি চিত হয়ে শুয়েছো, চিত হয়ে শুয়েছো, ধরো এটা হচ্ছে তুমি, পা, ওকে, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, তুমি হচ্ছে চিত হয়ে শুয়ে আছো, তোমার এই যে এক পাশ, তোমার এক পাশের ক্ষেত্রফল কত, তোমার এই যে এক পাশ, এই সাইডটা যেটা মাটির সাথে লেগে আছে, এই পাশটা, এই পাশের ক্ষেত্রফলটা কত, এই পাশের ক্ষেত্রফল হচ্ছে আমার 0.5 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের মান, তোমার এক পাশের ক্ষেত্রফল। তুমি যেহেতু চিত হয়ে শুয়ে আছো এরকম করে, ঠিক আছে, ওকে। এখন বলা হয়েছে তোমার ভর হচ্ছে 50 কেজি, তোমার ভর কত 50 কেজি। আচ্ছা, তোমার ভরের মান এম এর ভ্যালু হচ্ছে 50 কেজি, তাহলে তোমাকে পৃথিবী কত বলে নিচের দিকে টানবে, এমজি বলে নিচের দিকে টানবে। আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী এমজি বলে নিচের দিকে আকর্ষণ করে, অভিকর্ষজ বলে। তাহলে এটা কি তোমাকে পৃথিবী কত বলে টানবে, এমজি বলে টানবে। তার মানে এমজি মানে কত, 50 ইন্টু 9.8 নিউটন বলে পৃথিবী তোমাকে নিচের দিকে টানবে, ঠিক আছে না। তাহলে 50 ইন্টু 9.8 মানে কত, 50 ইন্টু 9.8 মানে হচ্ছে 400 নিউটন, 490 নিউটন বলে তোমাকে পৃথিবী নিচের দিকে টানবে, ঠিক আছে। আচ্ছা, তুমি যখন এই যে এটা হচ্ছে আমাদের মেঝে, তুমি যখন মেঝের উপর শুয়ে আসো, তুমি এটির বিষয়টা কি এরকম না, তোমার ওজন দিয়ে এই যে 490 নিউটন দিয়ে এই মেঝের উপর একটা বল প্রয়োগ করতেছো। এই দেখো, এই যে সারফেস, এই যে ক্ষেত্রফলটুকুর উপর তুমি কি করতেছো, একটা বল প্রয়োগ করতেছো না তোমার ওজন দিয়ে, ঠিক আছে না। তাহলে যদি তুমি যখন এক পাশ হয়ে বা চিত হয়ে শুয়ে থাকো, তখন তোমার এই যে এক পাশ, এই মেঝের উপর, এই মেঝেতে, এই যে মেঝে, এটা হচ্ছে মেঝের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ হচ্ছে এটাকে আমি বলতে পারি। তাহলে চাপের মান পি ইকুয়ালস টু বলতে পারি কি, আমার চাপের উপর প্রয়োগ করতেছে কি পরিমাণ, আমার ওজনের সমান। ওজন কত আমার 490 নিউটন, তাহলে আমার ওজন হচ্ছে 490 নিউটন। আমরা জানি সূত্র কি, পি ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে আমি বল প্রয়োগ করতেছি কি পরিমাণ, আমার ওজনের সমান 490 নিউটন ডিভাইডেড বাই এ। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল আমাকে বলে দিছে 0.5 মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার আনসার কত আসলো, আনসার আসলো 980 নিউটন পার মিটার ইনভার্সড, বা এটাকে আমি বলতে পারি 980 প্যাসকেল, 980 প্যাসকেল। এটা গেল শুয়ে থাকাকালীন, এখন তুমি যখন দাঁড়ায় থাকো, তখন কাহিনী কি হয়। তুমি যখন দাঁড়ায় থাকো, ধরো তুমি এরকম দাঁড়ায় আছো, এই দাঁড়ায় আছো, এটা হচ্ছে মেঝে, তুমি দাঁড়ায় আছো, মেঝের উপর দাঁড়ায় আছো। তো বলা হয়েছে কি, তুমি যখন দাঁড়ায় থাকো, তোমার এই যে পা তোমার দুই পায়ের তলার ক্ষেত্রফল, মানে এখানে এক পায়ের ক্ষেত্রফল কত, প্রতি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, দুই পায়ের তলার ক্ষেত্রফল, এই দুইটা মোট ক্ষেত্রফল হচ্ছে আমার, বলে দিয়েছে আমাকে 0.03 মিটার স্কোয়ার, মানে আমাকে আমার পায়ের তলার ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন চিন্তা করো, তুমি যখন দাঁড়ায় থাকো, তোমাকে পৃথিবীকে এখনও একই বলে নিচের দিকে টানতেছে না, তোমার ভর তো এখনও সেম, তোমার ভর এম ইকুয়ালস হচ্ছে 50 কেজি। তার মানে তোমাকে এখনও পৃথিবী এমজি বলে নিচের দিকে টানতেছে, যেটা হচ্ছে আমাদের কত, 50 গুণ 9.8 ইকুয়ালস টু 490 নিউটন নিয়ে নিচের দিকে তোমাকে পৃথিবী টানতেছে। তার মানে জিনিসটা কি এরকম না, তুমি মেঝের উপর কাইন্ড অফ তোমার ওজন দিয়ে 490 নিউটন বল দিচ্ছ, তাই না। তুমি তোমার মেঝের উপর, এই যে মেঝে, এটাতে তোমার পা দিয়ে এই দুই জোড়া পা দিয়ে তুমি কি করতেছো, 490 নিউটন বল মেঝেতে দিচ্ছ, এটা হচ্ছে আমাদের মেঝে। জিনিসটা কীরকম না। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে পা দিয়ে যে তুমি চাপ দিচ্ছ মাটির উপর, এটাতে
চাপের পরিমাণটা কত, পি ইকুয়ালস টু এফ বাই এ, শেষ, সিম্পল। তাহলে পি এর মান কত বের করতে পারি না, এফ এর মান কত, এফ এর মান তো আগের মতোই সেম, আগেও ওজন দিয়ে বল দিচ্ছিলাম, এখনও ওজন দিয়ে বল দিচ্ছি, সেটা কত 490 নিউটন ডিভাইড বাই, এখন ক্ষেত্রফল কত হবে, দেখো আমার 2 পায়ের মোট ক্ষেত্রফল দেওয়া আছে 0.03 মিটার স্কোয়ার, তাহলে আমি বলতে পারি এটা ক্ষেত্রফল হবে কি 0.03 মিটার স্কোয়ার। তাহলে আমার আনসার চলে আসলো কত, 16,303 নিউটন মিটার ইনভার্স টু পি এর মান। দেখো এর আগের বারে আমার আনসার আসছিল কত, এর আগের বার আমার আনসার আসছে পি এর মান আসছে দেখো মাত্র 980 প্যাসকেল, কিন্তু এখন আসছে কত দেখো, এখন আসছে দেখো 16,333 প্যাসকেল, বুঝা গেছে। তার মানে এখানে আসলে দেখো আমি যখন চিত হয়ে শুয়ে থাকি তখন আমার কিন্তু মেঝের উপর চাপ কম লাগে, মেঝের উপর চাপ কম লাগে, কিন্তু আমি যখন পায়ের উপর দাঁড়াবো তখন কিন্তু আমার মেঝের উপর আমি কি চাপ বেশি লাগে। এখন কেন কেন বলো তো জিনিসটা, দেখো আমার এখানে এফ এর মান তো সেম, দেখো তুমি যদি ভালো মতো খেয়াল করো এখানেও এফ এর মান 990, এখানেও এফ এর মান 990, পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে আমার ক্ষেত্রফলে। দেখো আমার প্রথমে ক্ষেত্রফল হচ্ছে 0.5, ঠিক আছে, আর পরবর্তীতে আমার ক্ষেত্রফল কত 0.03, মানে 0.03 এটা কিন্তু তোমার 0.5 থেকে অনেক ছোট। তার মানে আমি যদি দেখি পি এর সাথে আমার ক্ষেত্রফলের সম্পর্কটা কি, ক্ষেত্রফল যদি বাড়ে পি এর মান কমবে, আর ক্ষেত্রফল যদি কমে পি এর মান বাড়বে। তার মানে আমার ক্ষেত্রফলের সাথে এই যে চাপ, প্রযুক্ত চাপ, এটার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেমন ধরো তুমি একটা বস্তুর ক্ষেত্রফল যদি 10 গুণ কমাই দাও তাহলে তোমার চাপ কয় গুণ বেড়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে, বুঝতে পারছো। এই জন্যই সাধারণত আমাদের কি হয়, মানুষ আমাদের ধরো চোরাবালি, ঠিক আছে, চোরাবালি কখনো শুনছো নাম, চোরাবালি। তো চোরাবালিতে কখনো মানুষ সোজা হয়ে দাঁড়ালে কিন্তু মানে সাধারণত দেখবে চোরাবালি থেকে বের হওয়ার জন্য মানুষ কি হয়ে যেতে হয় তোমার এরকম, এটা হচ্ছে চোরাবালি, চোরাবালিতে হয় এটা, তোমার যদি চোরাবালি থেকে সেফলি বের হতে হয় তোমার কিন্তু তুমি সোজা দাঁড়ায় কোনো হেঁটে হেঁটে বের হতে পারবে না, তোমার থেকে নিজের শরীরকে এরকম ছড়াই দিতে হবে, ছড়াই দিয়ে তারপর তোমাকে দেখবা রেস্কিউ টিম রেস্কিউ করতেছে। কেন, বিষয়টা কেন, আসলে তুমি যখন তোমার শরীরকে ছড়াই দেবা তখন আসলে করতেছোটা কি, তোমার শরীরের ক্ষেত্রফলটা এভাবে মানে তোমার এই যে শরীরের ওজনটা তুমি ছড়াই দিচ্ছ, যার কারণে এই যে চোরাবালির উপর চাপটা কম পড়তেছে, যার কারণে কি হয় আমাকে রেস্কিউ করা সহজে, বা আমি সহজে ডুবে যাই না, ঠিক আছে। তুমি চোরাবালির সম্পর্কে জানলে তো বুঝতে পারো, ঠিক আছে। এই তো আমরা দেখলাম যে ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। আবার তুমি যদি বলও বাড়ায় দাও, এফ এর মানও যদি বেড়ে যায় তাহলে কি অটোমেটিক চাপের মান বেড়ে যাবে, এটা তো আমরা দেখিয়ে বুঝতে পারতেছি। ওকে, তো এখন আসি আমরা ঘনত্বের পার্টে, আমরা একটু ঘনত্ব নিয়ে আলোচনা করি। ঘনত্ব, হ্যাঁ, ঘনত্বর ইংলিশ কি, এটা ইংলিশ হচ্ছে ডেনসিটি, এটা দেওয়া আছে এখানে ডেনসিটি। ঘনত্বকে প্রকাশ করা হয় আমাদের রো দিয়ে, এটা কি লিখবো, কীভাবে লিখবো, এটা এভাবে লিখবো, এভাবে একটু পিটাকে একটু বাঁকা করে দিব, এটা বলে রো, ঠিক আছে, রো দিয়ে প্রকাশ করবো। ঘনত্বকে আমরা কী দিয়ে প্রকাশ করবো, রো দিয়ে প্রকাশ করবো। ঘনত্ব জিনিস ঘন মানে কি, ঘন মানে তো আমরা বুঝি, যেমন ধরো মধু বেশি ঘন নাকি পানি বেশি ঘন, অবশ্যই মধু বেশি ঘন, ঠিক আছে, পানির তুলনায়, ঠিক আছে। এটা আর কি, যে আমার যেমন ধরো রক্ত বেশি ঘন নাকি পানি বেশি ঘন, অবশ্যই রক্ত একটু বেশি ঘন পানির তুলনায়, ঠিক আছে। এটাই যে ঘনত্ব হচ্ছে কোনো বস্তু কত কি পরিমাণ ঘন, ঠিক আছে, এটা পরিমাপ করার আমার একটা রাশি। ঘনত্ব হচ্ছে কি কোনো বস্তু কি পরিমাণ ঘন সেটা পরিমাপ করার একটা রাশি। তো এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, এটাকে প্রকাশ করা হয় সাধারণত আয়তন আর ভরের সাহায্যে। এটার সংজ্ঞা কি, ঘনত্বের সংজ্ঞা কি, ঘনত্ব এটা যদি তোমরা আগেও জেনে থাকার কথা, ক্লাস 8-এ পড়ে আসার কথা, সেটা কি একক আয়তনে ভরের পরিমাণ, একক আয়তনে ভরের পরিমাপকেই আমার কি বলে, ঘনত্ব বলে। মানে আমার ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তু এখানে একটা বস্তু আছে, ধরো এটা একটা বস্তু, ঠিক আছে। তো এই বস্তুর আয়তন হচ্ছে ধরো ভি, এই বস্তুর আয়তন কত ভি, এটা কি বস্তুর আয়তন,
বস্তুর আয়তন হচ্ছে ভি, আর এই বস্তুর ভর হচ্ছে এম। ভর কত? এম। তাহলে এর ভি আয়তনে ভর কত? এম, তাই না? এম একক বা এম কেজি বলতে পারি। এর ভি আয়তনে, মানে এর আয়তন তো ভি, তো ভি আয়তনে ওর ভর কত? এম একক। তাহলে একক আয়তনে ওর ভর কত? একক আয়তনে ভর হচ্ছে এম বাই ভি, না? এম বাই ভি একক। এটাকেই বলা হয় আমার ঘনত্ব। এটাকে বলা হয় আমার কি? ঘনত্ব। মানে একক আয়তনে ভরের পরিমাণকে আমরা কি বলবো? ঘনত্ব বলবো। একক আয়তনে ভরের পরিমাণকে আমরা কি বলবো? ঘনত্ব বলবো। এই দেখো সূত্র এখানে দেওয়া আছে, রো ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ভি। একক আয়তনে ভরের পরিমাণকে আমরা কি বলবো? ঘনত্ব বলবো। তো ভরের একক কি? আমরা জানি রো ইকুয়ালস টু কি বেশি? এম ডিভাইড বাই ভি। এম এর একক কি? ভরের একক হচ্ছে কেজি। আর আয়তন একক কি? আয়তন একক হচ্ছে মিটার কিউব, তাই না? আয়তন একক কি? মিটার কিউব, সেন্টিমিটার কিউব, বা আমাদের কিলোমিটার কিউব। কিলোমিটার কিউব যদি ইউজ হয় না, মিটার কিউব, সেন্টিমিটার কিউব, এগুলো। তো আমরা এখান থেকে পাচ্ছি কি? ঘনত্বের একক আছে, আমরা দুইটাকে কম্বাইন করে পাচ্ছি। উপরে দেখো কেজি, নিচে হচ্ছে মিটার কিউব, তাহলে এটা হচ্ছে কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তো উপরে যদি তুমি গ্রাম দাও, আর নিচে যদি তুমি সেন্টিমিটার কিউব দাও, তখন হবে কি? তখন এটাকে লেখা যাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে? বা এটাকে জি এম না লিখে জিও লিখে অনেকে, শুধু জি দাও, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটা কি হয়ে যাবে? গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে কি? তোমার কত সেন্টিমিটার কিউব আয়তনে কত গ্রাম পরিমাণ কি আছে? ভর আছে। ঠিক আছে? তুমি যদি উপরে কেজি না দিয়ে গ্রাম দাও, নিচে যদি মিটার কিউব না দিয়ে সেন্টিমিটার কিউব দাও, তাহলে কি হবে? আনসার হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাকে অনেক সময় গ্রাম পার সিসিও বলে। সেন্টিমিটার কিউব আর সিসি সেম জিনিস। সেন্টিমিটার কিউব যে কথা, আমার সিসি একই কথা, ওই সেম। এটাকে বলি আমরা কি? সেন্টিমিটার কিউব বলি না? ওই দেখো, এখান থেকে সি নিছে, এখান থেকে সি নিছে, সিসি। বুঝে গেছে? এটাই। তাহলে ঘনত্বের একক পেলাম কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঘনত্ব। তো দেখো এখানে আমাদের পরিচিত অনেক জিনিসের ঘনত্ব দেওয়া আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে আমাকে। ঠিক আছে? ধরো বাতাসের ঘনত্ব দিয়ে দিছে, কর্কের ঘনত্ব দিয়ে দিছে, কাঠ এটা ঘনত্ব দিছে, মানবদেহ এটা ঘনত্ব দিছে, পানি এটা ঘনত্ব দিছে। ঠিক আছে? পানির ঘনত্ব 1। ঠিক আছে? পানির ঘনত্ব 1, এটা মনে রাখবা। ঠিক আছে? পানির ঘনত্ব 1 ধরে হিসাব করে আর কি। পানির ঘনত্বকে 1 ধরে নেওয়া হয়। আচ্ছা, তো ঘনত্ব নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, ধরো তোমাকে দিল এরকম যে এরকম দিল, বলা হয়েছে 100 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে একটা বস্তুর ঘনত্ব। এটাকে তুমি বলা হয়েছে, এটাকে সেন্টিমিটার কিউবে প্রকাশ করো। কত? এক্স গ্রাম পার সেন্টিমিটার কিউবে প্রকাশ করতে বলছে। ঠিক আছে? তো আমাকে বলছে এই 100 কেজি পার মিটার কিউব, এই ঘনত্বটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে প্রকাশ করো। কীভাবে করবো? দেখো, প্রথমত 100 কেজি পার মিটার কিউব, এটার মিনিংটা আমার বুঝতে হবে। এটার মিনিং কি? এটা কি আমি এভাবে লিখতে পারি? 100 কেজি ডিভাইডেড বাই 1 মিটার কিউব, এভাবে লিখতে পারি? 100 কেজি পার মিটার কিউব মানে কি? 100 কেজি পার 1 মিটার কিউব, এটার মানে কি? এটার মানে কি আমি বলতে পারি এভাবে যে 1 মিটার কিউব আয়তনে 100 কেজি পদার্থের ভর হচ্ছে কি? 100 কেজি। 1 মিটার কিউব আয়তনে 100 কেজি পদার্থের ভর। ঠিক আছে? এখন আমরা জানি 100 কেজি সমান 1 কেজি সমান কত? 1000 গ্রাম। তাহলে 100 কেজি সমান কি হবে? 100 গুণ 1000 গ্রাম হয়ে যাবে, মানে আমি কেজি থেকে গ্রামে নিয়ে গেলাম, তাই কি না? আবার দেখো 1 মিটার কিউব, 1 মিটার কিউব মানে কি? 1 মিটার কিউবকে আমি লিখতে পারি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, এভাবে লিখতে পারি না? মিটার 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 কিউব হয়ে যাবে, আর 1 1 1 1 থেকে যাবে, এভাবে লিখতে পারি না? আবার 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এটা সমান 100 সেন্টিমিটার, এটা সমান 100 সেন্টিমিটার।
তাহলে 100 100 100 তিনটা 100 গুণ করলে কী হবে আমার 100 গুণ 100 গুণ 100, তাহলে আমার এটা হয়ে যাবে 10⁶, তাই না? আর সেন্টিমিটার 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 গুণ হলে সেন্টিমিটার কিউব, তার মানে আমি পেলাম 1 মিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে আমি 1 মিটার কিউবকে 10⁶ সেন্টিমিটার কিউব লিখতে পারি না? তাহলে আমার এই পার্টটা ক্যালকুলেটারে করো, তোমাদের তো ক্যালকুলেটার আছে, উপরে 100 গুণ 1000 ডিভাইডেড বাই 10⁶, দিলে আনসার আসবে দেখবা 0.1, উপরে আছে গ্রাম, নিচে আছে সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে 100 কেজি পার মিটার কিউবকে তুমি যদি সেন্টিমিটার কিউবে প্রকাশ করো সেটা হবে 0.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, সো আমরা ঘনত্ব কীভাবে চাইলে ট্রান্সফর্ম করতে পারবো, বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখন যদি আমরা বইয়ের একটা ম্যাথে আসি, ধরো এটা, ঠিক আছে, আমাকে এই একটা ম্যাথ দেওয়া হলো, বলা হচ্ছে 1 কেজি পানিতে এত গ্রাম, এত কেজি, 1 কেজি পানিতে এত কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হয়েছে কত? 1200 সিসি। 1200 সিসি, সিসি মানে কি আমরা জানি, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, সিসি মানে কি সেন্টিমিটার কিউব, বুঝে গেছে? তো আমাকে বলা হয়েছে দেখো কি আমাকে বলছে 1 কেজি পানিতে কত গ্রাম, কত কেজি লবণ গুলেছি আমি? 0.25 কেজি, ঠিক আছে? তাহলে আমার মোট কত কেজি পদার্থ হয়ে গেল? পদার্থের মোট ভর কত? পানি আর লবণ মিলে টোটাল 1 কেজি যোগ 0.25 কেজি ইকুয়ালস টু 1.25 কেজি। এটা হচ্ছে আমার কি মোট পদার্থের পরিমাণ, মানে আমার ধরো এটা লবণ বলে, আমি স্যালাইন বানাচ্ছি, এটা হচ্ছে আমার একটা, এখানে 1 কেজি পানি ছিল, আমি এখানে লবণ দিলাম 0.25, তাহলে আলটিমেটলি আমার কত হয়ে গেল? এখানে টোটাল পদার্থ হয়ে গেল কত? টোটাল এই স্যালাইন বলতে পারো, স্যালাইনের পরিমাণ হয়ে গেছে কত? 1.25 কেজি, তাই কি না? স্যালাইনের পরিমাণ টোটাল হয়ে গেল 1.25 কেজি। আর এটার আয়তন বলে দিয়েছে আমাকে, এই যে স্যালাইন, এই স্যালাইনের আয়তন কত? এটা হচ্ছে আমাদের বস্তুর ভর, পদার্থের ভর, আর এটা আয়তন বলে দিয়েছে। দেখো এটা আয়তন বলছে কত? 120 সেন্টিমিটার কিউব, সিসি মানে কি সেন্টিমিটার কিউব, তার মানে 120, সরি 1200 সেন্টিমিটার কিউব, তাই কি না? তো আমরা তো সাধারণত সব কিছু হিসাবে কিসে করি? এসআই একেও করি, তার মানে আমার এটা কি কিসে নিতে হবে? মিটার কিউবে নিতে হবে। তো একটু আগে আমরা শিখে আসছি কি, 1 মিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব, তাই কি না? তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি যে 10⁶ সেন্টিমিটার কিউব সমান সমান 1 মিটার কিউব, তাই না? তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান কত হবে বলো তো? 1/10⁶ মিটার কিউব, তাই কি না? ঐকিক নিয়ম। তাহলে আমার এখানে আছে কত? 1200 সেন্টিমিটার কিউব, তাহলে 1200 সেন্টিমিটার কিউব সমান সমান হবে কত? 1200 ডিভাইডেড বাই 10⁶ মিটার কিউব। তাহলে আমার আনসার কত আসছে? 1200 ভাগ 10⁶ করলে আসে 1.2 ইন্টু 10⁻³ মিটার কিউব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা পেয়ে গেলাম মিটার কিউব, 1.2 ইন্টু 10⁻³ মিটার কিউবে পেয়ে গেলাম। তাহলে আমার বস্তুর ভর জানি বা স্যালাইনের ভর জানি, স্যালাইনের আয়তন জানি মিটার কিউবে, তাহলে আমার ঘনত্ব কত? রো ইকুয়ালস টু এম ডিভাইড বাই ভি। তাহলে এম এর মান হচ্ছে কত? 1.25 কেজি, আর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 1.2 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে আনসার আসছে কত? আমার আনসার আসছে 1.04 কেজি পার মিটার কিউব। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। ওকে, এরপরে ম্যাথে যাই আমরা। তো এরপরে ম্যাথে দেখো আমাকে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে সলিউশন সহ দেওয়া আছে। তো দেখো বলা হয়েছে কি জর্ডানের ডেড সি, জর্ডানের এটা ডেড সি আছে, এটা কিন্তু অনেক বেশি ঘন, ঠিক আছে? এটা অনেক ঘন, এটা ঘনত্ব দিয়ে দিছে আমাকে 1.24 কেজি পার লিটার। লিটার আমার এখানে লিটারে দেওয়া আছে। দেখো আমি তোমাকে একটু কনভার্সন শিখে, দেখো 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 ml। ml মানে কি? ml আমরা অলরেডি জানি, ml মানে হচ্ছে মিলিলিটার, মিলিলিটার, ঠিক আছে? 1 সেন্টিমিটার কিউব সমান 1 মিলিলিটার, আর 1000 মিলিলিটার সমান সমান কত? 1 লিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার।
তার মানে আমি এখান থেকে দেখে বলতে পারি যে 1000 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার, সরি 1 লিটার বলে দিচ্ছি। 1000 সেন্টিমিটার কিউব সমান কি 1000 ml, তার মানে ml ইকুয়ালস টু 1 লিটার। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ওকে, তাহলে এবার আসি এটাতে। বলা হয়েছে কি একটা জর্ডানের ডেড সি এর ঘনত্ব দিয়েছে আমাকে, রো এর মান দিয়ে দিয়েছে হ্যাঁ কেজি পার লিটারে দেওয়া হয়েছে। এই সমুদ্রের 1 কেজি পানির আয়তন দিয়ে দিয়েছে, এখানে আমাকে ভরের মান দিয়ে দিয়েছে এম এর মান, আর আয়তন বের করতে বলছে আমাকে, ভি এর মানটা বের করতে বলছে। কিসের মান বের করতে বলছে? ভি এর মান। তো আমরা জানি, প্রথমে আসি আমরা এই রোটা, আমাকে যেহেতু আমরা জানি রোকে সবসময় কিসে রূপান্তর করতে হবে, এই দেখো কেজি পার মিটার কিউবে বানাতে হবে। সো আমরা একটু আগে সেটাকে রূপান্তর করি। তো রো ইকুয়ালসটা আমাকে দেওয়া আছে 1.24 কেজি পার লিটার। তো এটাকে আমি কি লিখতে পারি এভাবে যে 1.24 কেজি ডিভাইডেড বাই 1 লিটার, ঠিক আছে না? আর 1 লিটার সমান সমান আমরা কি লিখতে পারি 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আচ্ছা 1 লিটার সমান সমান যদি 1000 সেন্টিমিটার কিউব হয়, ঠিক আছে। এখন আমরা জানি সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হলে কী করতে হয়, 1 সেন্টিমিটার কিউব সমান সমান কত 10 টু দি পাওয়ার, একটু আগে আমরা দেখে আসছি এই ম্যাটটাতে 1 সেন্টিমিটার কিউব সমান 1 বাই 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব, বাইরে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তাহলে 1000 সেন্টিমিটার কিউব সমান সমান কত 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে কত হয় 1000 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা করলে কত হয় 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, ঠিক আছে। তার মানে 1000 সেন্টিমিটার কিউব, এটাকে আমরা লিখতে পারি কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, ঠিক আছে না? তাহলে এই যে 1 লিটার, এটাই তো আমার 1000 সেন্টিমিটার কিউব। তাহলে ভালো মতো দেখো, আমরা এই 1 লিটারের জায়গায় এখন জাস্ট 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব লিখে দিব। আর উপরে তো ওটা তো কেজিতেই আছে, তাই না? 1.24 কেজি। দেখো এটা ওরা এটাই করছে যে 10 টু দি পাওয়ার -3 দিয়ে ভাগ করে দিচ্ছে, লিটার থেকে মিটার কিউবে নেওয়ার জন্য 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব দিয়ে ভাগ করে দিচ্ছে, বুঝা গেছে? তো এটাও তুমি এভাবে মনে রাখতে পারো যে তোমার লিটারের সাথে তোমার মিটার কিউবের সম্পর্ক কী, এটা এইভাবে মনে রাখতে পারো যে 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার, এটা মনে রাখতে পারো। 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার, ঠিক আছে। আর 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। এই দুইটার রিলেশন মনে রাখলে তোমার হয়ে যাবে, এই দুইটা মনে রাখতে পারলেই আমার কাজ শেষ। তাহলে এই দেখো, তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দিই, আমরা পাচ্ছি এটা আনসার হচ্ছে কত 1.24 কেজিকে যদি 1 ইন্টু 10⁻³ দিয়ে ভাগ করে দিই, আমরা পাবো 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। এটা কিসের মান? এটা আমাদের রো এর মান। তো রো এর মান পেয়ে গেছি, আমাকে ভরের মান এম এর মান দেওয়া হয়েছে। তাহলে ভি এর মান কী হবে? ভি ইকুয়ালস টু এম বাই রো। এই রো ইকুয়ালস টু এম বাই ভি না? তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? ভিটা এদিকে নাও, রোটা এদিকে নাও, তাহলে এম বাই রো হবে। এম এর মান 1 কেজি, রো এর মান 1.24 ইন্টু 10 ইন্টু দি পাওয়ার 3। তাহলে আনসার আসছে কত? এই দেখো 0.81 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউবে আনসার আসছে। এই দেখো ভালো মতো খেয়াল করে দেখো, ওরা এটাকে লিটারে নিছে, কেন বলো তো? এটাকে লিটারে নিছে। তুমি যদি এটা মনে রাখো 1 মিটার কিউব সমান 1000 লিটার, তাহলে এত মিটার কিউব সমান কী হবে চিন্তা করো। তোমার 1000 দিয়ে গুণ করে দিবে না? 1000 দিয়ে গুণ, এটাকে 1000 দিয়ে গুণ করে দাও, ইন্টু 1000 করো, দেখবে এটা আসবে। 1 মিটার কিউব সমান যদি এত লিটার হয়, 1000 লিটার হয়, তাহলে এত মিটার কিউব সমান কত লিটার হবে? 1000 দিয়ে গুণ করে দিবা, বুঝে গেছে? তাহলে ওরা এইভাবে লিটারে পেয়ে গেছে। তো এভাবে আমরা এই ঘনত্বের ম্যাথগুলো ট্রাই করতে পারি, বুঝে গেছে? ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা চাপের, তরলের মধ্যকার চাপ, এখন আমরা নর্মালি চাপ ঘনত্ব এগুলো নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাসে আমরা তরলের মধ্যকার চাপ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে।